ছোটিবাড়ি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক 2020-21 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসের স্বাগত। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। চতুর্থ অধ্যায়ের শিরোনাম ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর শুরুতে আমাদেরকে জানতে হবে ওয়েব কি। ওয়েব হচ্ছে জাল স্বরূপ। মাকড়সা যেমন একটি জাল বিশিয়ে চতুর্দিকে জালের মধ্যে বিচরণ করে, তেমনি ইন্টারনেটে ইলেকট্রনিক্সের জাল বিস্তৃত আছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে। এই জালকে বা ইন্টারনেটের পথকে আমরা বলবো ওয়েব। মূলত ওয়েব কথাটা সংক্ষিপ্ত রূপ কার WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ওয়েব। তাহলে আমাদেরকে জানতে হবে WWW কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর সংজ্ঞা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন বা তথ্য যা ইন্টারনেটের মাধ্যমে সিস্টেমে কাজ করে। তাহলে আমরা কেন হাইপারটেক্সট তথ্য বলছি? কারণ টেক্সট হচ্ছে শুধু বর্ণ, কিন্তু হাইপারটেক্সট হচ্ছে এর সাথে শব্দ, ছবি, ভিডিও ইত্যাদি সব মিলে এর নাম হচ্ছে কন্টেন্ট, তথ্য। হাইপারটেক্সট তথ্য, জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। হাইপারটেক্সট তথ্য শুধু লেখা না, ছবি, শব্দ, ভিডিও ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পারছো ইন্টারনেটে এই তথ্যসমূহ ইলেকট্রনিক জালের মধ্যে আদান প্রদানের একটি পথ হচ্ছে ওয়েব। তাহলে আমরা একটু রিভাইজ দেই, ইন্টারনেট কি। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছি ইন্টারনেট হচ্ছে সমস্ত পৃথিবীব্যাপী নেটওয়ার্কের নেটওয়ার্ক। তাহলে একে বলে ইন্টারনেট, নেটওয়ার্কের নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট হচ্ছে একটি দূর যোগাযোগ নেটওয়ার্ক। অনেক ধরনের নেটওয়ার্ক আছে, আমরা পড়েছি প্যান, ল্যান, ম্যান। তেমনি ইন্টারনেট হচ্ছে ওয়ান। তাহলে এখানে একটি নেটওয়ার্ক টোপোলজি, সেটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক টোপোলজি। অর্থাৎ আমরা নেটওয়ার্ক টোপোলজি পড়েছি বাস, রিং, স্টার, ট্রি, মেশ। তো সকল নেটওয়ার্ক, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো নেটওয়ার্ক থাকতে পারে, সকল নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান প্রদান করে। তাহলে ইন্টারনেট হচ্ছে একটি হাইব্রিড নেটওয়ার্ক টোপোলজি এবং তার শ্রেণী বিভাগ হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই হচ্ছে ইন্টারনেট। ওয়েব মূলত তিনটি প্রযুক্তি নিয়ে গড়ে উঠেছে। এক হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার
প্রোটোকল। 2 হচ্ছে HTML। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর 3 নম্বর প্রযুক্তিটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব সম্পর্কে তো আমরা এর আগেই জেনেছি, তাহলে ওয়েব ব্রাউজার সম্পর্কে আমরা যা জানবো তা হচ্ছে একটি সফটওয়্যার। ওয়েব ব্রাউজার হচ্ছে একটি সফটওয়্যার যার সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীগণ সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে, অর্থাৎ তথ্য আদান প্রদান করতে পারে। ক্লায়েন্টের মধ্যে তথ্য, কোন তথ্য? হাইপার টেক্সট তথ্য, অর্থাৎ ছবি, বর্ণ, ছবি, শব্দ, ভিডিও ইত্যাদি আদান প্রদান করতে পারে। তাহলে আমরা কিছু কিছু নতুন টার্ম যেগুলো আমি বর্ণনা করলাম, HTTP, HTML, ওয়েব ব্রাউজার, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন আমরা বলতে পারি যে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে ক্রোম, গুগল ক্রোম। এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি। এরকম আরো আছে, যেমন ধরুন ফায়ারফক্স, আরো আছে সার্চ ইঞ্জিন গুগল। তো এগুলো দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, কার মধ্যে? সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের। তাহলে এই দুটো নতুন শব্দ। ওয়েব ক্লায়েন্ট কি? আমরা যেসব যন্ত্রপাতি দিয়ে, অর্থাৎ কম্পিউটার নির্ভর যন্ত্রপাতি, যেমন আমাদের স্মার্টফোন একটি কম্পিউটার, এগুলো দিয়ে আমরা ইন্টারনেট দেখতে পারি, ইন্টারনেটের সেবা গ্রহণ করতে পারি, সেগুলোকে বলবো কিন্তু ওয়েব ক্লায়েন্ট। তাহলে সার্ভার কি? সার্ভারও এক ধরনের কম্পিউটার, কিন্তু সেগুলো ওয়েব ক্লায়েন্টের চেয়ে অনেক গুণ শক্তিশালী অর্থ সেজন্য দ্রুত কাজ করতে পারে। প্রসেসরটা তার জন্য অনেক বেশি, ধারণ ক্ষমতা যেন তার বেশি, কারণ অসংখ্য ওয়েব ক্লায়েন্ট সব সময় একটি সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান করতে থাকে। তাহলে একটি সার্ভারকে অসংখ্য ওয়েব ক্লায়েন্টের সেবা দিতে হয়, সেই জন্য সার্ভারকে একটি শক্তিশালী কম্পিউটার, বেশি প্রসেস করতে পারে, দ্রুত প্রসেস করতে পারে এবং বেশি ধারণ করতে পারে, এই ধরনের একটি বড় কম্পিউটারকে বলা হয় সার্ভার। তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত অনেক কিছুই জানলাম। এখন আমাদেরকে জানতে হবে যে এই ওয়েব ব্রাউজারে ওয়েব ব্রাউজার হচ্ছে
সফটওয়্যার আগেই বলেছি যার মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে, এবং এই তথ্য আদান প্রদান করাকে বলা হচ্ছে ব্রাউজিং। কি বলবো? ব্রাউজিং। তথ্য আদান প্রদান করা ইন্টারনেটের সাহায্যে ব্রাউজিং। তাহলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম বা ফায়ারফক্সে যখন সফটওয়্যার খুলবো, দেখবো যে উপরের লাইনে একটি বার আছে, এরকম ফাঁকা বার, তার উপরে কিন্তু তার পরিচিতি আছে। এটা যদি ইন্টারনেট এক্সপ্লোরার হয় সেখানে লেখা থাকবে, গুগল ক্রোম হলে সে লেখা থাকবে, ফায়ারফক্স হলে তার নাম লেখা থাকবে, টাইটেল বার, সেটা টাইটেল বার। কিন্তু ফাঁকা জায়গাটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। এইখানে আমরা ইউআরএল লিখি, অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানা লিখি। এই ঠিকানা লিখলে আমরা ওয়েব পেজ, যে ওয়েবসাইটে ওই পেজগুলো সংরক্ষিত থাকে সেই ঠিকানা অনুযায়ী। তাহলে ইউআরএল শব্দের অর্থ কি? এটা হলো অ্যাড্রেস বার। এই সফটওয়্যারে অ্যাড্রেস বারে আমাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে। সেই ঠিকানা লেখার কিছু নিয়ম আছে, যখন সময় আসবে আমি বলে দেব, কিন্তু এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এই ইউআরএলটা সাধারণত এইভাবে থাকে, HTTP, তারপরে ব্যাকস্ল্যাশ দুটো, তারপরে www, ওয়েব। তাহলে এটা তো আমি www প্রথমে বললাম, একটি বন্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম। তাহলে এরপরে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে। তাহলে এই অ্যাড্রেস বারে ঠিকানা লিখলে আমরা ওয়েব পেজগুলো দেখতে পারি। তাহলে এখন কি দেখতে পারি? ওয়েব পেজগুলো দেখতে পারি। তাহলে আমাদের এখনকার সংজ্ঞায় আসবে ওয়েব পেজ, ওয়েবসাইট। এগুলো কি? ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী, ইন্টারনেটের সাথে সংযুক্ত, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা তথ্যগুলো, যেগুলো ফাইল আকারে থাকে, এই ফাইলগুলো কিভাবে থাকে? ইলেকট্রনিক পেজের মতো দেখা যায়। এটাই হচ্ছে ওয়েব পেজ। তাহলে আমরা ওয়েব পেজ যখন জানলাম, তখন আমরা বলতে পারি ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় একটি ওয়েবসাইট। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় একটি ওয়েবসাইট। তাহলে ওয়েব পেজ জানলাম, ওয়েবসাইট জানলাম যে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইটটা মূলত একটি তথ্য রাখার ঠিকানা বহন করে। একটি যে স্থানে, যে ওয়েব সার্ভারের যে স্থানে তথ্যগুলো, ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে, সেই আধার বা সেই ঠিকানাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তাহলে আমরা এই ওয়েব পেজ এবং ওয়েবসাইটের সঙ্গে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে বোঝায়। আবার এ হচ্ছে একটি নির্দিষ্ট স্থান, ঠিকানা, যেখানে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে। তাহলে এই ঠিকানাটা কিভাবে থাকতে পারে? এই ঠিকানাটা থাকে
আইপি অ্যাড্রেস, তাহলে আমাদেরকে এখন জানতে হবে আইপি অ্যাড্রেস। আমাদেরকে জানতে হবে এখন আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কার সাথে সম্পর্কিত? ওয়েবসাইটে। আমরা যদি আইপি অ্যাড্রেসকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা আছে। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস কিভাবে থাকে? তাহলে ইন্টারনেটের সাথে যথাযথ সংযুক্ত কম্পিউটারের একটি ঠিকানা আছে, তেমনি কম্পিউটারগুলোতে ওয়েবসাইট রাখার জায়গাকেও বলা হয় আইপি। ওয়েবসাইট রাখার স্থানের ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তাহলে আমরা এখন দেখব যে আইপি অ্যাড্রেসটা মূলত কি। আইপি অ্যাড্রেসের সংজ্ঞা জানলাম, যে ওয়েবসাইটের ঠিকানা বা ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারগুলোর একটি ঠিকানা প্রয়োজন, সেই ঠিকানাকে বলবো আমরা ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দুই ধরনের, একটা আইপি ভার্সন v4 এবং আইপি ভার্সন v6। আইপি ভার্সন 4-এ আমরা যে ঠিকানাটা পাই সেটা মূলত 4টি অক্টেটে ভাগ থাকে। সেটা ঠিকানাটা লেখার জন্য আমরা http www. এখন ঠিকানা লিখব 126.113.48.1 এইরকম একটা ঠিকানা। এখানে 4টা ভাগ থাকবে, তোমরা খেয়াল করছো? এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তাহলে তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ে জানিয়েছি যে আমরা 2 to the power 7 আর 2 to the power 1, 2 to the 3, 2 to the 4, 2 to the 5, 2 to the power 6, 7 এইভাবে যদি 4টা 1 লিখি, তাহলে এর মান দাঁড়ায় হলো 255। তাহলে আবার যদি এখানে 2 to the power 8 দেই, তাহলে এর মান দ্বারা হচ্ছে 256। তাহলে আমরা কি করতে পারি, যে একটি ওয়েবসাইটের ঠিকানা লিখতে এখানে সর্বোচ্চ 255 দশমিকে ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা এই ওয়েবসাইটের ঠিকানা লিখতে পারি। এটা যারা তৈরি করেছেন তারা এই নিয়মটা আইপি ভার্সন 4-এ বরাদ্দ করেছেন। তাহলে কয় বিটের আমরা দেখতে পাচ্ছি
এটা হচ্ছে 8 বিট প্রথম ভাগ, এটা 8 বিট, এটা 8 বিট, এইভাবে 4*32 কত 1 2 3 4 5 6 7 8, এটা 9 বিটে চলে যায়, 256 চলে যায় 9 বিটে, তাহলে এটা হচ্ছে 8 বিটের, তাহলে এইখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে সর্বোচ্চ 255 করে আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে 8 বিট করে 4*32 বিট, তাহলে আমরা কতগুলো আইপি ভার্সন 4-এ আমরা বিট ব্যবহার করতে পারি? কতগুলো ঠিকানা, ইউনিক ঠিকানা 2 to the power 32, এটা ক্যালকুলেটর হিসাব করলে যা মান আসবে ততগুলো আমরা ওয়েবসাইটের ঠিকানাকে, ওয়েবসাইটের ঠিকানা কম্পিউটারকে এককভাবে ইউনিক অ্যাড্রেস প্রদান করতে পারি। একটির সাথে আরেকটা মিলবে না, একটা নাম্বার আরেকটার সাথে মিলবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি হচ্ছে, ব্যাপারটা অনেক সংখ্যা অনেক, তবুও যারা তৈরি করেছেন, বিশেষ করে HTML যিনি তৈরি করেছেন ওনার নাম বলতেই হয়। ইন্টারনেট এই বন্টিত এই হাইপারটেক্সট তথ্য নিয়ে যিনি কাজ করেছেন 1990 সালের দিকে, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। উনি HTML তৈরি করেছেন এবং এইভাবে www এবং অনেক বিজ্ঞানীরা মিলে, কম্পিউটার বিজ্ঞানীরা মিলে এইভাবে এই ঠিকানাগুলো প্রয়োগ করেছেন। তো আইপি ভার্সনে আমরা 2 to the power 32 ওয়েবসাইট বা কম্পিউটারকে অ্যাড্রেস দিতে পারি, ঠিকানা দিতে পারি, কিন্তু কারো ঠিকানা কারোর সাথে মিলবে না। কিন্তু দেখা যায় যে তাদের ধারণা হয়েছিল যে এটা হয়তো একদিন শেষ হয়ে যাবে, বরাদ্দ শেষ হয়ে যাবে, সেই জন্য তারা আগে ভাগেই আইপি ভার্সন 6 তৈরি করে রাখছেন, যেখানে 2 to the power প্রতিটি অক্টেটে ওনারা 16টি করে বরাদ্দ করলেন, 16 বিট করে। এটা 8 বিট, তাহলে 16 বিট, তাহলে 16 বিট করে 4 16 64, তাহলে 4 16 64, 2 to the power 64, 4*32 হয়, এটা হবে 64। তাহলে এখানে যে পরিমাণ আসে 2 to the power 6, 2 এর উপর 64 হলে যে সংখ্যাটা দাঁড়ায়, এতগুলো ওয়েবসাইটকে ঠিকানা বরাদ্দ করা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হয়তো তোমরা বলবো যে স্যার, আমরা তো স্যার এইভাবে তো ওয়েবসাইট, ফেসবুক তো এভাবে আমরা তো কখনো দেখিনি। হ্যাঁ রাইট, তোমরা এইভাবে দেখোনি, ঠিক। আমি জিনিসটা একদম পরিষ্কার করে দিচ্ছি, তোমরা কখনোই এভাবে দেখোনি। তোমরা কি দিচ্ছ? তোমরা যা দিচ্ছ তাকে বলবো ডোমেইন নেম। ডোমেইন হচ্ছে এই আইপি অ্যাড্রেসের সহজভাবে সংখ্যা দিয়ে নয়, বর্ণ দিয়ে প্রকাশের নিয়মকে বলবো ডোমেইন নেম। ডিএনএস পদ্ধতি, ডোমেইন নেম সিস্টেম। তাহলে সেখানে কি করা হয়, এইরকম ওয়েবসাইটের ঠিকানার বিপরীতে একটি ইউনিক নাম দেওয়া হয়। ইউনিক মানে তোমরা জানো অদ্বিতীয় নামকরণ করা হয়। যেমন ধরো কি, তুমি একটি ওয়েবসাইট বানাতে পারো, তাহলে ওয়েবসাইটের ঠিকানা হবে http www, তোমার নামটা ব্যবহার হবে, তারপরে এইখানে একটা কিছু ব্যবহার হবে। এগুলো কোনটা কি সেটা ডোমেইন নেমে আমরা পরিচিতি দেব। তাহলে আমরা দেখতেছি যে এখানে একটি বর্ণ দিয়ে নাম। এই সংখ্যা মনে রাখা অনেকের জন্য কঠিন, প্রায় সবার জন্য, বিজ্ঞানীদের কাছেও কঠিন মনে হয়েছে, কারণ সংখ্যাগুলো টাইপ করতে লিখে, কিন্তু যদি একটা নাম মনে থাকে facebook.com, তাহলে সহজে মনে থাকে।
ওর সংখ্যা কত মনে রাখার দরকার নেই। তাহলে এইটা যদি আমি 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 কেন তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে ফেসবুকের আইপি অ্যাড্রেস সংখ্যা বের করা যায়। কম্পিউটারের একটা রান বাটন আছে, বক্স আছে, রান বাটন। সেখানে যদি তুমি লেখো পিঙ্ক, কি লিখবা? পিঙ্ক, PING, পিঙ্ক লিখে তুমি যদি লেখো facebook.com, তাহলে সে কিন্তু তোমাকে নাম্বার সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেস দেখাই দিবে। সে বলবে এর HTTP www. লিখবে, ফেসবুকের জন্য লিখবে 157, যদি পরিবর্তন না করে থাকে এটাই থাকবে 240.15.35। এটা কেমন করে পাওয়া যাবে? রান বাটনে তুমি যদি রান বাটনে পিং লিখে facebook.com দাও, তাহলে ঠিকানাটা আসবে HTTP www. কত আসবে? 240.15 আসবে হচ্ছে 157, 240 HTTP www.157.240.15.35। অনুরূপ ভাবে তুমি যদি কম্পিউটারে রান বাটন, রান বক্সে লিখো পিঙ্ক, PING, google.com, তাহলে যে ওয়েবসাইটের বা তুমি একটা তৈরি করলা, তাহলে সেই google.com দিলে সে দেখাবে HTTP www. কত দেখাবে? 142.250, 182.14। তাহলে এই বর্ণের বিপরীতে এইরকম নাম দেওয়া যায়। যদি আমি তৈরি করি জাকারিয়া.com করতে যাই, তাহলে সে প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, জাকারিয়া নাম আর কেউ নিয়েছে কিনা। যদি নিয়ে থাকে তাহলে জাকারিয়ার সাথে আমার সংখ্যা যোগ করতে হবে, বা জাকারিয়ার আগে অন্য সংখ্যা দিয়ে নামটাকে চেঞ্জ করে দিতে হবে, অদ্বিতীয় নাম বানাতে হবে, ইউনিক অ্যাড্রেস বানাতে হবে। কিন্তু তার বিপরীতে আমার একটা নাম্বার প্রদান করবে। নাম্বারটা সবসময় তোমরা মনে রাখবে 255, সবগুলোতে 255। কিন্তু এইভাবে 255 সব ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারি না। কিছু কিছু বরাদ্দ থাকে। যেমন কিরকম বরাদ্দ থাকে? এই ওয়েবসাইট গুলা আবার কয়েক শ্রেণীতে ভাগ থাকে, ABC তে। প্রথম ঘরে, এই যে 126 ঘরে, যদি 0 থেকে 127, এটাকে A গ্রুপে ফেলানো হয়েছে। 128 থেকে 191, এটাকে B গ্রুপ। 192 থেকে 223, প্রথম ঘরটা, এটাকে C গ্রুপ। D এবং E গ্রুপটা নাসা তাদের গবেষণা কাজের জন্য বরাদ্দ রেখেছে। অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে 224 উপরে প্রথম ঘরে ব্যবহার করতে পারবো না। এইভাবে এটা আইপি ভার্সন 4। যদি এই লেভেলটা পূর্ণ হয়ে যায়, তখন আবার ইন্টারনেটে আইপি ভার্সন 64 বিটের, এখন আছে 30 বিট, 64 বিটের ব্যবহার করবে। তাহলে তোমরা বুঝতে পারছো এতক্ষণ আলোচনা ডোমেইন নেমটা কি। আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা, কম্পিউটারের ইন্টারনেটের যথাযথভাবে সংযুক্ত কম্পিউটারের
ওয়েবসাইটের ঠিকানা, হ্যাঁ, ঠিকানা বরাদ্দের যে ওয়েবসাইটের যে নাম, যে ওয়েবসাইটের ঠিকানা বরাদ্দ করা যে প্রক্রিয়া, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিকানাকে, ওয়েবসাইটের ঠিকানাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। তো আইপি অ্যাড্রেসের বিপরীতে সহজভাবে বর্ণ দিয়ে ওয়েবসাইটের নামকরণকে আমরা বলবো ডোমেইন নেম। তাহলে এই ডোমেইন নেমে কি কি অংশ থাকে? HTTP, www, আর কি থাকে? আর থাকে হচ্ছে ডোমেইন নেম, এবং এইখানে থাকবে হচ্ছে .com, এর থাকবে BD। তাহলে আমরা এখন এই ডোমেইন নেমের আমরা একটু পরিচিতি দিই। যেমন ধরো, আমরা যদি একটি ঠিকানা লিখি, ঠিকানাটা যদি এরকম হয় যে HTTP www.dhakaboard, এরপরে হবে ধরো gov.bd, ডটের পরে, অর্থাৎ এরপরে ডটের পরে gov.bd। তাহলে এটা দিয়ে আমরা কি কি বোঝাবো? এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে বলেছি ওয়েব, এটাকে বলা হচ্ছে সাবডোমেইন, এটার নাম হচ্ছে এটাকে বলা হচ্ছে হোস্ট নেম, যে ওয়েবসাইটের ঠিকানা বরাদ্দ করা হয় তার নাম। আর .gov, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, এবং এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। এটা দিয়ে বোঝা যায় কোন দেশের। ইউকে হলে যুক্তরাজ্য, .US হলে যুক্তরাষ্ট্র, BD হলে বাংলাদেশ। আর গভ, এই টপ লেভেল ডোমেইনটা গভের জায়গায় হতে পারে, .com হতে পারে। তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ। .gov হলে বোঝা যাচ্ছে সরকারি, .net হলে বোঝা যাবে নেটওয়ার্ক, তারপরে .org হলে বোঝা যাবে এটা সেবামূলক। ঠিক আছে, এইভাবে এরকম অনেক আছে। তাহলে এটা হচ্ছে প্রকারভেদ। তাহলে এই যে HTTP ডোমেইন নেম আমরা বুঝে গেছি। তাহলে ডোমেইন নেম হচ্ছে যে আইপি অ্যাড্রেস সংখ্যা দিয়ে প্রকাশ করা, কষ্টকর, অনেক সাধারণ ব্যবহারকারীদের জন্য একটু কষ্টকর ব্যাপার, মনে রাখা কঠিন। তাই সহজভাবে মনে রাখার জন্য বর্ণ দিয়ে ওয়েবসাইটের যে নামকরণ করা হয় তাকে বলবো আমরা ওয়েব সাইটের ডোমেইন নেম। তাহলে এই যে HTTP আমরা একটু বর্ণনা দেব কেমন করে। HTTP কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। HTTP এই কাজ দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করার চেষ্টা করব। HTTP সার্ভারের, আগে বলেছি সার্ভারের সাথে ক্লায়েন্ট সার্ভারের একটা সংযোগ প্রতিষ্ঠা করে কার মাধ্যমে? ওই ব্রাউজার সফটওয়্যারের সাহায্যে। তারপরে 1 নম্বর কাজ, একটা সম্পর্ক স্থাপন করে, একটা সংযোগ প্রতিষ্ঠা করে, প্রথমে কানেকশন দেয়। 2 নম্বর হচ্ছে সে ব্রাউজার থেকে এই ডোমেইন নেমে যে অনুরোধ, সে অনুরোধটা সার্ভারে পৌঁছে দেয়।
তিন নম্বর কাজ হচ্ছে সার্ভার অনুরোধ রক্ষা করে সেই পেজগুলোকে, সেই ওয়েবসাইটগুলোকে কোথায় আছে বা তুমি সার্চ করছো কোন তথ্য, সেগুলো কোথায় আছে, কোন পেজে আছে, সে খুঁজে বেড়ায় সেকেন্ডের মধ্যে, না, সেকেন্ডের ন্যূনতম ভগ্নাংশ সময়ের মধ্যে সে খুঁজে খুঁজে পায় যখন, তখন এনে বলে না যে আমি অমুকখানে পাইছি, তাও বলবে না, সে আনবে, আনে তোমার ক্লায়েন্ট সার্ভারের ব্রাউজারে সে প্রদর্শন করার চেষ্টা করবে। যদি ছোট হয় ওয়েবসাইটটা তাহলে তাড়াতাড়ি, যদি বড় ওয়েবসাইট হয় তাহলে সে অনেক একটু দেরিতে। আর যদি সে চিন্তা করে সার্চ ইঞ্জিনে সার্চ করো, যদি সে মনে করে যে ব্যবহারকারীকে অনেক তথ্য দেওয়া প্রয়োজন, সে হাজার 100 পেজ বাই পেজ, এক পেজে 10টা এরকম করে হাজার তথ্য তোমার কাছে উপস্থাপন করে বলবে যে দেখেন এইগুলোতে খোঁজ করে দেখেন আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছেন কিনা। বা ওয়েবসাইট সার্চ করলে সে সরাসরি এনে দেবে, ছোট হলে তাড়াতাড়ি, একটু বড় ওয়েবসাইট হলে একটু সময় নেবে। এখন 4 নম্বর ব্যবহারকারী সব কিছু দেখলো, তথ্য দেখে বলছে যে হ্যাঁ আমি এখন বের হব, এক্সিট। তখন সে ব্যবহারকারীর সাথে সার্ভারের সংযোগ সে বিচ্ছিন্ন করে দেয়। প্রথম সংযোগ দেয় 1 নম্বর, 4 নম্বর সংযোগ বিচ্ছিন্ন করে ব্রাউজারের কমান্ডের উপর তুমি যখন এক্সিট হবে তখন কিন্তু তখন কিন্তু সে সংযোগ দিয়ে রাখছিল তোমার জন্য। তো মাঝখানে কি 2 নম্বর কি, যে সংযোগ সে তোমার অনুরোধটা সার্ভারে পৌঁছে দেয় এত কম সময়ের মধ্যে, যে তুমি হয়তো ফেসবুক চাপলা বা কি কোনো একটা সার্চ ইঞ্জিনের তথ্য বেগম রোকেয়াকে খুঁজছো, দেখবো যে এইরকম এত দ্রুত সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে, দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে সে তোমার ব্রাউজারে তথ্যগুলো এনে দিবে। তারপরে প্রথমে অনুরোধ পাঠাবে, তারপরে এনে দেবে 3 নম্বরে। 4 নম্বরে সংযোগ বিচ্ছিন্ন। 1 নম্বর সংযোগ স্থাপন করবে, 2 নম্বর তোমার অনুরোধ সার্ভারে পৌঁছে দিবে, 3 নম্বর হচ্ছে সার্ভার আবার তোমার জন্য বরাদ্দ করবে, হ্যাঁ ঠিক আছে উনি অনুরোধ করছেন, ওনাকে এই পেজগুলো দেখো, এই ওয়েবসাইট দেখো। 4 নম্বর তুমি যখন বের হবে তখন তোমার সাথে সংযোগ বিচ্ছিন্ন করবে। এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ জানবো, ওয়েবসাইটের কাঠামো জানবো, ওয়েব ডিজাইনটা কি। আমাদের শিরোনাম ছিল ওয়েব ডিজাইন পরিচিতি। আগামী ক্লাসে আমরা জানবো ওয়েব ডিজাইন। সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।